আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দশম শ্রেণীর ধারাবাহিক যে অর্গানিক কেমিস্ট্রির ক্লাস চলছে তার আজকে 15তম ক্লাস। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা কনসেপচুয়ালি অনেক গুরুত্বপূর্ণ এবং এটা বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ এমন একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যালকোহলের ব্যবহার, অ্যালকোহলের প্রস্তুতি, তা নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের লেকচার বুকে আমাদের যে কনসেপ্ট বুক রয়েছে সেখানে অ্যালকোহলের ব্যবহার নামে যে টপিকটি দেয়া আছে সেইখান থেকে আমি এই বিষয়টি আলোচনা করছি। বলছে মিথানল অন্য রাসায়নিক পদার্থ যেমন রাসায়নিক শিল্পে ইথানোয়িক অ্যাসিড এবং বিভিন্ন এস্টার প্রস্তুত করতে ব্যবহার করা হয়। এরপর ইথানলকে, দেখো এখানে লেখা আছে, ইথানলকে প্রধানত পারফিউম, কসমেটিক, ওষুধ শিল্প এবং দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, ফার্মাসিউটিক্যাল গ্রেডের ইথানলকে ওষুধ শিল্পে, রেকটিফাইড স্পিরিটকে হোমিও ওষুধে ব্যবহার করা হয়। ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। আচ্ছা, এখানে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। ফার্স্ট কথা হচ্ছে, তুমি একটি কোশ্চেন খাতায় লিখবা, যেটা আমাদের লেকচার বুকে দেয়া আছে, বোর্ডে প্রচুর আসছে। রেকটিফাইড স্পিরিট কাকে বলে? অর্থাৎ ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অনেকেরই অ্যালকোহল নিয়ে অনেক বাড়তি উৎসাহ অথবা বাড়তি প্যানিক কাজ করে। আসলে অ্যালকোহল নিয়ে বাড়তি উৎসাহ বা বাড়তি প্যানিক কাজ করবে না তুমি যদি অ্যালকোহল সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করো। অর্থাৎ আমাদের দেশে যে পরিমাণ অ্যালকোহল উৎপাদন হয় বা আমদানি করা হয় তার 5%-এরও কম পরিমাণ অ্যালকোহল মাদক হিসাবে ব্যবহার করা হয়। 5%-এর কম পরিমাণ, লেস দ্যান 5% অ্যালকোহল মাদক হিসেবে ব্যবহার করা হয়। টোটাল অ্যালকোহলের আমি অনলাইনে অনেকগুলা স্টাডি করছিলাম, তাতে আমি সেখান থেকে যে ধারণা পেলাম, আমাদের দেশে যত অ্যালকোহল উৎপাদন হয় তার শতকরা 60% অ্যালকোহল প্রায় ওষুধ শিল্পে ব্যবহার করা হয়। এছাড়া কসমেটিক শিল্প এবং রং শিল্পে বা আরও আদার্স যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে অ্যালকোহল ব্যবহার করা। অর্থাৎ আমাদের পানির পর অনেক প্রয়োজনীয় একটি দ্রাবক হচ্ছে অ্যালকোহল। এই অ্যালকোহল ব্যবহার না করলে আমরা অনেক ওষুধ তৈরি করতে পারবো না। হোমিওপ্যাথি ওষুধের প্রায় 90% হোমিওপ্যাথি ওষুধ তৈরিতে অ্যালকোহল ব্যবহার হয়। এছাড়া আরো অনেক ধরনের কসমেটিক্স তৈরিতে অ্যালকোহল ব্যবহার হয় এবং অনেক জায়গায় রাবিং অ্যালকোহল, অর্থাৎ তোমরা দেখবা ডক্টর বা নার্সরা যখন কোনো রোগীকে ট্রিটমেন্ট করার চেষ্টা করে বা রোগীর কোনো মেডিসিন প্রয়োগ করে, তখন কিন্তু তারা হাত ধুয়ে নেয় এই এক ধরনের হেক্সিসোল নামক কেমিক্যাল দ্বারা, যার মধ্যে 60% আইসোপ্রোপাইল অ্যালকোহল আছে। আমরা করোনার সময় দেখেছি, আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেছি যেখানে 60% আইসোপ্রোপাইল অ্যালকোহল থাকে। এরকম হাজারো ধরনের প্রয়োজনীয় কাজে আমরা কিন্তু অ্যালকোহল ব্যবহার করে থাকি। এছাড়া আমরা অনেক খাদ্যের মধ্যে খুবই সামান্য পরিমাণ 1-2% কিন্তু অ্যালকোহল পাই। কাশির যে সিরাপগুলো রয়েছে, এই কাশির সিরাপগুলো কিন্তু এর মধ্যে খুবই সামান্য মাত্রার অ্যালকোহল থাকে। যেমন বাংলাদেশে একটি কাশির সিরাপ নিষিদ্ধ, যার মধ্যে অ্যালকোহলের পরিমাণটা তুলনামূলক বেশি থাকে। এজন্য, যেহেতু বাংলাদেশের 96% মানুষ হচ্ছে মুসলিম, যেখানে অ্যালকোহল মানুষ মাদক হিসাবে গ্রহণ করাটা হারাম, তাই এই ফেন্সিডিল নামক একটি কাশির ওষুধ রয়েছে, যেটাকে কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে আইন করে, যাতে এই দেশের মানুষ কখনোই এই ওষুধ হিসাবে বা অন্য কোনো পারপাসেও ফেন্সিডিল কিন্তু গ্রহণ করতে পারে না। কিন্তু বাংলাদেশে বিকল্প আরো অনেক কাশির ওষুধ আছে, যার মধ্যে একটু অল্প মাত্রায়, কম মাত্রায় অ্যালকোহল থাকে, যেটা যখন আমরা 1 চামচ বা 2 চামচ কাশির ওষুধ হিসাবে খাই তখন সেটা কিন্তু ওষুধ এবং সেটা খাওয়া কিন্তু নিশ্চয়ই হারাম না, যেহেতু আমি এটা ওষুধ হিসেবে খাচ্ছি। কিন্তু কেউ যদি কোনো অ্যালকোহলকে নেশাজাত দ্রব্য এই উদ্দেশ্য নিয়ে পান করে, তাহলে নিশ্চয়ই ওই অ্যালকোহলটা তার জন্য হারাম হয়ে যাবে। কিন্তু অনেক ফুডের মধ্যে খুবই অল্প পরিমাণ অ্যালকোহল থাকে, যেমন পাকা আম বেশি পেকে গেলে ওর মধ্যে কিন্তু খুব অল্প পরিমাণ অ্যালকোহল থাকে। এছাড়াও পান্তা ভাতের মধ্যে অ্যালকোহল থাকে, বাট সেইটা এমন পরিমাণ না যা খেলে মানুষের নেশা হবে, আর যার কারণে সেটা খাওয়া হারাম বা নিষিদ্ধ নয়। ওকে, তো আমাদের অ্যালকোহল সম্পর্কে যাদের শুধুমাত্র নেগেটিভ ধারণা আছে যে অ্যালকোহল মাদক হিসেবে ব্যবহার করা হয়, তাদের উদ্দেশ্যে বলতে চাই, একদমই সঠিক যে অ্যালকোহল মাদক হিসেবে ব্যবহার করা হয় এবং অ্যালকোহল সেবন যদি কেউ করে সে মাদকাসক্ত হয়ে পড়বে এবং সেটা আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য, সমাজের জন্য মারাত্মক লেভেলের ক্ষতিকর একটা রাসায়নিক উপাদান। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, অ্যালকোহল আমাদের ব্যবহার দৈনন্দিন জীবনে অনেক বেশি, বিশেষ করে ঔষধ শিল্পে অ্যালকোহলকে স্কিপ করার তেমন কোনো সুযোগ নেই। আর যেহেতু সুযোগ নেই, তাই আমাদেরকে অত্যন্ত সচেতনভাবে অ্যালকোহল প্রস্তুত এবং ব্যবহার করতে হবে, না হলে আমরা অনেক ওষুধ থেকে বঞ্চিত হব। রাইট, দেখো এখানে বলছে পারফিউম শিল্পে ইথানলের ব্যাপক ব্যবহার আছে। এন্ড কোয়েশ্চেন,
পারফিউমে কেন অ্যালকোহল দেয়া হয়? দেখো, পারফিউমের মধ্যে একটা সুগন্ধি রাসায়নিক পদার্থ থাকে যা আমাদেরকে দীর্ঘ সময় একটা সুগন্ধ প্রদান করে। কিন্তু এই অ্যালকোহল, এই পারফিউমের মধ্যে যে সুগন্ধি রাসায়নিক পদার্থ আছে তাকে যদি আমি পানির মধ্যে ডিজলভ করে স্প্রে করি, তখন মানুষের গায়ে দীর্ঘ সময় ওই পানির দাগ থেকে যাবে এবং পানির ভেজা অবস্থায় থাকার কারণে কাপড়টা তোমাকে অস্বস্তি লাগবে। বাট তুমি যদি অ্যালকোহল দ্রাবক ব্যবহার করে পারফিউমে অ্যালকোহল দ্রাবক ব্যবহার করো, তখন তোমার গায়ে অ্যালকোহল দ্রাবক যুক্ত পারফিউমটা স্প্রে করা মাত্রই সেটা কিন্তু তোমার গা থেকে উড়ে যাবে। দ্যাট মিনস আমরা বুঝতে পারছি যে পারফিউম শিল্পে পানির পরিবর্তে দ্রাবক হিসেবে অ্যালকোহল খুব বেশি কার্যকারী। এছাড়া অনেক কসমেটিক্স আছে যেখানেও দ্রাবক হিসেবে অ্যালকোহল ব্যবহার করা হয়। এছাড়া আমরা কাঠের তৈরি অনেক ফার্নিচার বা আসবাবপত্রকে বার্নিশ করতে দেখি, তখন বাজার থেকে রং মিস্ত্রিরা পাউডার টাইপের রং কিনে নিয়ে আসে, বা অনেক সময় অনেক গাঢ় উচ্চ ঘনত্ব বিশিষ্ট কিছু রঙের কৌটা কিনে নিয়ে এসে তার মধ্যে রং মিস্ত্রিরা স্পিরিট মেশায়। তারা তাদের ভাষায় বোতলে যে লিকুইড থাকে সেটাকে স্পিরিট বলে, স্পিরিট মেশায় সেটাকে লঘু করে এবং লঘু করে দেন তারা রং করে। এই যে রং মিস্ত্রিরা যেটাকে স্পিরিট বা তারপিন তেল বলে, যেটা মূলত রংকে ডিজলভ করার কাজে ব্যবহার করা হয়, লিকুইড রংকে বা পাউডার রংকে ডিজলভ করার কাজে ব্যবহার করা হয়, সেটা কিন্তু মেথিলেটেড স্পিরিট, অর্থাৎ সেটা এক ধরনের অ্যালকোহল। ওকে, যদিও আমরা এই মেথিলেটেড স্পিরিট নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে পারি। সেটা বলছে রেকটিফাইড স্পিরিটের সাথে সামান্য পরিমাণ মিথানল যোগে উৎপন্ন বিষাক্ত মিশ্রণই হচ্ছে মেথিলেটেড স্পিরিট। মানে বিষয়টা এরকম যে তুমি যদি রং শিল্পে দ্রাবক হিসাবে রংকে লঘু করার জন্য যে অ্যালকোহল ব্যবহার করা হচ্ছে, সেই অ্যালকোহলটা যদি পাবলিকলি অনেক অ্যাভেলেবল করে দেয়া হয়, সেখানে ইথানল ব্যবহার করার পারমিশন দিয়ে দেওয়া হয়, শুধুমাত্র রেকটিফাইড স্পিরিট ব্যবহার করার পারমিশন দিয়ে দেওয়া হয়, তাহলে রং শিল্পে যারা রং করবে সেই অ্যালকোহল বা দ্রাবকটাকে তারা অপব্যবহার করতে পারে। অর্থাৎ সে রং করা বাদ দিয়ে ওই অ্যালকোহল খেয়ে নেশা করতে পারে। এজন্য ইচ্ছা করে রেকটিফাইড স্পিরিটের মধ্যে মিথানল নামক অ্যালকোহল মেশানো হয়। মনে রাখবো আমরা, মিথানল কিন্তু বিষাক্ত। মিথানল যদি কেউ খায় তাহলে সে কিন্তু মারা যেতে পারে। মিথানল অত্যন্ত বিষাক্ত, এটা যদি কেউ খায় মারা যেতে পারে। তাহলে রেকটিফাইড স্পিরিট, যেটা ফার্মাসিউটিক্যাল গ্রেডের রেকটিফাইড স্পিরিট, সেটা কিন্তু মানুষ খেতে পারে ওষুধ হিসাবে, আর যারা নেশা করে তারাও সেটা কিন্তু নেশাজাত দ্রব্য হিসাবে খায়। এখন দ্রাবক হিসাবে, রঙের দ্রাবক হিসাবে যদি আমি রং শিল্পের যারা ওয়ার্কার তাদেরকে যদি আমরা রেকটিফাইড স্পিরিট অর্থাৎ ইথানল দিয়ে দেই, তখন সে এইটার অপব্যবহার করতে পারে। এজন্য ইন্ডাস্ট্রিয়াল কাজে যত অ্যালকোহল বাজারে পাওয়া যায় যেটা ওষুধ বা খাদ্যের জন্য ব্যবহার করা হয় না, ওই সকল অ্যালকোহলকে ইচ্ছা করে মিথানল মিশায় বিষাক্ত করা হয়, যাতে ওইটা কেউ খাবার হিসাবে গ্রহণ করতে না পারে, অসেবনীয় অ্যালকোহল হয়। এরকম রেকটিফাইড স্পিরিটের মধ্যে সামান্য মিথানল যোগে তাকে বিষাক্ত করে বাজারজাত করা হয় যে অসেবনীয় অ্যালকোহলকে, তাকেই বলা হয় মেথিলেটেড স্পিরিট। নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। যে সকল শিক্ষার্থীরা আমাদের লেকচার বুক পড়বা ভিডিও দেখে, তারা একটু মনে রাখবা, ওষুধ ও খাদ্য শিল্পে মেথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয় লেখা আছে, আসলে হয় না। কেন হয় না বলতো? ওষুধ এবং খাদ্য শিল্পে মেথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয় না কেন? কারণ এইটা তো আসলে বিষাক্ত। এটা ওষুধ শিল্পে বা কেন ব্যবহার করা হবে? এটা ব্যবহার করা হবে না, এখানে একটা ভুল আছে। কাঠ ও ধাতুর তৈরি আসবাবপত্র বার্নিশ করার জন্য মেথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয়। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল কাজে যত জায়গায় অ্যালকোহল খাদ্য বা পানীয় হিসেবে ব্যবহার করা হবে না, ওষুধ হিসেবে ব্যবহার করা হবে না, সব জায়গায় মেথিলেটেড স্পিরিট ব্যবহার করা হবে। ইচ্ছা করে অ্যালকোহলের মধ্যে মিথানল নামক পয়জন দিয়ে দেওয়া হবে যাতে মানুষ এটা খেতে না পারে। ওকে, বর্তমানে ব্রাজিলে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ইথানলকে মোটর জ্বালানি রূপে ব্যবহার করা হচ্ছে। খুব ভালো কথা। আচ্ছা, আমরা সবাই জানি যে পুরো পৃথিবীতে আসলে জ্বালানি নিয়ে অর্থনৈতিক রাজনীতি হয়, রাইট? অর্থাৎ কোনো দেশের নাকি জ্বালানির দাম কম বা বেশির উপর ভিত্তি করে ওই দেশের সমস্ত প্রোডাক্টের দাম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বেড়ে বা কমে যেতে পারে। যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু বেড়ে যেতে পারে, কমে যেতে পারে। তো যাই হোক, মধ্যপ্রাচ্যে সৃষ্টিকর্তা যেমনভাবে মরুভূমি, ওখানে কোনো ফসল উৎপাদন সহজে হয় না এবং ভূপৃষ্ঠের উপরিভাগের প্রকৃতি মানুষের জন্য পজিটিভ না, মরুভূমি যেখানে মানুষ চাষাবাদ বসবাস করার জন্য উপযোগী না, সৃষ্টিকর্তা তাদেরকে তাদের মরুভূমির মাটির নিচে অমূল্য সম্পদ হিসাবে পেট্রোলিয়াম অর্থাৎ জ্বালানি তেল দিয়ে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের সব প্রত্যেকটা দেশেই দেখবা যে যেমন ভূপৃষ্ঠটা উর্বর নয়, ভূপৃষ্ঠটা বসবাসযোগ্য নয়, চাষাবাদযোগ্য নয়, তেমন ভাবে তারা মাটির নিচ থেকে অমূল্য সম্পদ পাচ্ছে, যেটা সৃষ্টিকর্তার
অশেষ নিয়ামত তারা পেয়েছে, যে এই পেট্রোলিয়াম তেল তারা পুরো পৃথিবীর যেসব কান্ট্রিতে পেট্রোলিয়াম উৎপাদন হয় না তাদের কাছে বিক্রি করে তারা অর্থ উপার্জন করে। এখন পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকা এবং ব্রাজিল তারা চিন্তা করলো যে আমাদের কাছে যে জ্বালানি মজুদ আছে তা দিয়ে হয়তো আমরা 80 বা 100 বছর চলতে পারবো। তো 100 বছর বা 80 বছর পর যখন আমাদের আর জ্বালানি থাকবে না তখন আমরা কি ব্যবহার করব, বা যে দেশগুলোর কাছে আমরা জ্বালানি কিনি তারা যদি আমাদের জ্বালানি চুক্তি থেকে বেরিয়ে আসে বা তারা যদি আমাদের কাছে জ্বালানি বিক্রি করতে চায় উচ্চ মূল্যে, তখন আমরা তাদের উপর নির্ভরশীল হয়ে যাব। তাই তারা এই নির্ভরশীলতা কমানোর জন্য তারা সিদ্ধান্ত নিল যে আমরা তো পেট্রোলিয়াম যেটা খনি থেকে তৈরি করা হয়, উৎপন্ন করা হয়, এই জ্বালানি আমরা কি করতে পারি না, উৎপাদন করতে পারি না। তাহলে আমরা তো ইথানল উৎপাদন করতে পারি, অ্যালকোহল উৎপাদন করতে পারি। তাই আমরা এই পেট্রোলিয়াম তেলের মধ্যে শতকরা আমেরিকা সিদ্ধান্ত নিল 10% আর ব্রাজিল সিদ্ধান্ত নিল 25% অ্যালকোহল মিক্সড করে আমরা গাড়িতে এই ফুয়েলগুলো ইউজ করব। অর্থাৎ তারা যে পেট্রোলিয়াম তেল জ্বালানি হিসাবে মোটর যান এর জ্বালানি হিসাবে ব্যবহার করত সেটার মধ্যে ইচ্ছা করে 10 থেকে 25%, কেউ 10% কেউ 25% জ্বালানি মিক্সড করে তারা ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা শুরু করলো। আর এইটার প্রয়োগ এখন ইউএসএ বা আমেরিকা এখান থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে, কারণ তারা ইলেকট্রিক ভেহিক্যাল বা সৌর বিদ্যুৎকে কাজে লাগানোর চেষ্টা করছে। ব্রাজিল এখনো তাদের জ্বালানির ভেতরে 10 বা 20% ইথানল মিশিয়ে তারা গাড়িগুলো বা মোটর যানের ইঞ্জিনগুলো চালানোর চেষ্টা করছে। ওকে, তো বলা হচ্ছে এখান থেকে একটা জ্ঞানমূলক কোশ্চেন আমরা পেতে পারি, সেটা নাম হচ্ছে গ্যাস হোল। গ্যাস হোল এক প্রকার জ্বালানি যেখানে পেট্রোলের সাথে 10 থেকে 20% ইথানল মেশানো হয়। তাহলে আমরা এখান থেকে তিনটা জ্ঞানমূলক কোশ্চেন পেলাম। একটা হচ্ছে গ্যাস হোল কি, মেথিলেটেড স্পিরিট কি এবং রেকটিফাইড স্পিরিট কি। ওকে, যেমন দেখো অ্যালকোহলকে জ্বালানি হিসাবে ব্যবহার করলে একদিকে জ্বালানির উপর চাপ কমে, অপরদিকে পরিবেশকেও কিছুটা দূষণমুক্ত রাখা যায়, কারণ পেট্রোলিয়াম জ্বালানির থেকে অ্যালকোহল বা ইথানল তৈরি, ইথানলের যে জ্বালানি সেটা তুলনামূলক অধিক পরিবেশ বান্ধব, এজন্য একে বায়োফুয়েল বলা হয়। ইথানলকে বায়োফুয়েল বলা হয় বা জৈব জ্বালানি বলা হয়। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ তোমাদের সাথে অ্যালকোহলের ব্যবহার নিয়ে আলোচনা করেছি, অ্যালকোহল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা অ্যালকোহল কিভাবে তৈরি করতে পারি তা নিয়ে কথা বলবো। তো অ্যালকোহল তৈরির একটা চমৎকার প্রসেস হচ্ছে ফার্মেন্টেশন বা গাজন। আমরা ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল তৈরি করতে পারি। ফার্মেন্টেশন বা গাজন জিনিসটা কি এটা একটু যদি আমরা বুঝে নেই সবাই। জটিল অণুবিশিষ্ট জৈব যৌগকে এনজাইম নামক জটিল পদার্থের প্রভাবে বিয়োজিত বা আদ্র বিশ্লেষিত করে অপেক্ষাকৃত সরল বা ক্ষুদ্র পদার্থে পরিণত করার প্রক্রিয়াকে ফার্মেন্টেশন বা চেলাইকরণ বা গাজন বলে। দেখো আমরা ডেইলি লাইফে অনেক পারপাসে ফার্মেন্টেশন করি। যেমন ধরো আমরা দুধ থেকে দধি বানাচ্ছি, এই দধিটা হচ্ছে বা ইয়োগার্টটা হচ্ছে ফার্মেন্টেটেড মিল্ক, অর্থাৎ আমরা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কিন্তু গাজন প্রক্রিয়ায় কিন্তু দুধকে দধি বানাচ্ছি। আমরা যে খাবার খাই, তোমরা নিশ্চয়ই বায়োলজি থেকে পড়ে আসছো বা বায়োলজি টিচারটা তোমাদেরকে আরো ভালো বোঝাবে যে আমরা যে খাবার খাই তার মধ্যে শর্করা জাতীয় খাবার থেকে আমরা ডিরেক্ট এনার্জি পাই, অর্থাৎ গ্লুকোজ বার্ন করি আমরা, কার্বন ডাইঅক্সাইড, পানি এবং এটিপি উৎপন্ন হয়। নিশ্চয়ই তোমরা এটা জানো, তাই না? ওই এটিপি আমাদের বডিকে এনার্জি দেয়। এখানে তুমি যদি ভাত খাও তাহলে তুমি কি ডিরেক্ট এনার্জি পাবা? দেখবা যখন টেলিভিশনে গ্লুকোজের অ্যাড দেয় তখন তারা বলে ইনস্ট্যান্ট রিচার্জ, মানে তুমি ইনস্ট্যান্ট এনার্জি পাবা, রাইট? তো আমরা যখন ভাত খাই তখন কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি পাই না। তাহলে কি করে? ওই ভাতটা বিভিন্ন আমাদের বডি থেকে এনজাইম নিঃসরণের মাধ্যমে সেটাকে গ্লুকোজে কনভার্ট হয়। এটা এক ধরনের ফার্মেন্টেটেড প্রসেস। ওকে, আচ্ছা, তাহলে আমরা বলছি জটিল অণুবিশিষ্ট কোনো জৈব যৌগ অপেক্ষাকৃত সরল অণুবিশিষ্ট জৈব যৌগে পরিণত হবে এনজাইমের প্রভাবে, এটার নামই ফার্মেন্টেশন। যেমন ভাত থেকে পান্তা ভাত তৈরি, এটা এক ধরনের ফার্মেন্টেশন। ভাতটা পচে দেন ফার্মেন্টেটেড হয়ে দেন পান্তা ভাত তৈরি হচ্ছে। ওকে, তাহলে আমরা এরকম শত শত উদাহরণ ফার্মেন্টেশনের পাবো। আমি আবার রিপিট করছি, জটিল কোনো অণুবিশিষ্ট জৈব যৌগ এনজাইম নামক জৈব প্রভাবক দ্বারা বিয়োজিত হয়ে ভেঙে গিয়ে অপেক্ষাকৃত সরল বা ক্ষুদ্র অণুতে রূপান্তর হওয়ার যে প্রক্রিয়া তার নামই হচ্ছে ফার্মেন্টেশন বা গাজন। আমরা এই ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায় আমরা অ্যালকোহল পেতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার জানবো ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কিভাবে অ্যালকোহল তৈরি করা যায়। দেখো এখানে হেডিং দেখতে পাচ্ছ, স্টার্চ বা শ্বেতসার থেকে ইথানল কিভাবে আমরা
আমরা তৈরি করতে পারি। তো আমি তোমাদেরকে এখানে দেখাই, দেখো চাল, গম, আলু, ভুট্টা, বার্লি, এই 5টা উপাদানের কথা আমরা মূলত মেনশন করছি। 5টা ছাড়া আরো অনেক কিছুর মধ্যে স্টার্চ থাকতে পারে, চাল, গম, আলু, ভুট্টা, বার্লি। তবে চাল বলতে গিয়ে আমরা অনেক সময় ভুল করে ডাল বলে দেই। ডাল আর চাল কিন্তু এক না। চাল, গম, আলু, ভুট্টা, বার্লি এগুলো সবগুলোর প্রধান উপাদান হচ্ছে স্টার্চ। এরা হচ্ছে স্টার্চ জাতীয় পদার্থ। ডাল কিন্তু স্টার্চ না, এটা প্রোটিন জাতীয় পদার্থ, এটা ডাল হবে না। ওকে, তো যাই হোক, চাল হোক, গম হোক, আলু হোক, ভুট্টা হোক, বার্লি হোক, যাই হোক না কেন সেটা একটা স্টার্চ জাতীয় পদার্থ। ওকে, এই স্টার্চ জাতীয় পদার্থ দেখো, এই যে স্টার্চের সংকেত হচ্ছে এইটা C6H10O5, নিচে N, মানে বোঝাচ্ছে স্টার্চ হচ্ছে একটা পলিমার যৌগ। স্টার্চ হচ্ছে একটা পলিমার যৌগ। তাহলে C6H10O5 নিচে ছোট করে N, এটা হচ্ছে স্টার্চের সংকেত। এই স্টার্চ পাওয়া যায় কোথা থেকে বলতো? প্রাকৃতিকভাবে। চাল, গম মানে চাল মানেই ভাত, আলু, ভুট্টা, বার্লি, তুমি যে খাবারই নাও না কেন, যে রিসোর্সই তুমি অ্যালকোহল তৈরিতে ব্যবহার করো না কেন, তুমি চাল থেকে, গম থেকে, আলু থেকে, ভুট্টা থেকে, বার্লি থেকে, যেখান থেকেই তুমি ব্যবহার করো না কেন, ওর মধ্যে রাসায়নিক উপাদান হিসাবে স্টার্চ আছে। স্টার্চের সংকেত আবারও বলছি C6H10O5 আর ব্র্যাকেট দিয়ে নিচে N। এই স্টার্চের মধ্যে আমরা পানি দিব আর এনজাইম ব্যবহার করব ডায়াস্টেজ। আমরা মুখস্থ রাখবো, স্টার্চ বিয়োজিত হয় যে এনজাইম দিয়ে তার নাম ডায়াস্টেজ। এই ডায়াস্টেজ এনজাইম দিয়ে আমরা যে পদার্থটা পাবো তার নাম হচ্ছে মল্টোজ। মল্টোজের সংকেতটা একটু খেয়াল করো, C12H22O11। এখন তুমি প্রশ্ন করতে পারো যে আমি তো এই সংকেত এর আগেও দেখেছি এবং সেই সংকেতের নাম তো ছিল সুক্রোজ বা চিনি, তাহলে এটার নাম মল্টোজ কেন? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন হইতে পারে এটা। সেটা হচ্ছে, এটা মল্টোজ এবং সুক্রোজ তাদের আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আসলে মল্টোজ এবং সুক্রোজ আপাত দৃষ্টিতে আণবিক সংকেতের ভিত্তিতে দেখতে একরকম, কিন্তু প্রকৃতপক্ষে মল্টোজ এবং সুক্রোজ দুইটা একই পদার্থ নয়। তো যাই হোক, আমি আবার বলছি, এটা সুক্রোজ না, এটা মল্টোজ। স্টার্চ বিয়োজিত হয় যে এনজাইম দিয়ে তার নাম হচ্ছে ডায়াস্টেজ এবং পাই আমরা মল্টোজ। ওকে, এবার এই মল্টোজ দেখতে পাচ্ছ, মল্টোজ বিয়োজিত হয় যে এনজাইম দিয়ে তার নাম ম্যালটেজ। ম্যালটেজ তুমি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ না লিখে 2 অণু গ্লুকোজ লিখতে পারো, 2 অণু গ্লুকোজ লিখতে পারো। হ্যাঁ, 2 অণু গ্লুকোজ লিখবা, 9-10 লেভেলে, এত ডিটেলে যাওয়ার দরকার নেই। মল্টোজ বিয়োজিত হয় যে এনজাইম দিয়ে সেটা হচ্ছে ম্যালটেজ, পাবা ধরা যাক 2 অণু গ্লুকোজ, পাবা ধরা যাক 2 অণু গ্লুকোজ। দেখো যে মল্টেজের সংকেত তো কিছুক্ষণ আগে বললাম, আর মল্টোজ বিয়োজিত হয় যে এনজাইম দিয়ে তার নাম কি? ম্যালটেজ। এই দেখো ম্যালটেজ, আর তুমি পাচ্ছ 2 অণু গ্লুকোজ। তাহলে কি হলো? প্রথমে স্টার্চ বিয়োজিত করলাম ডায়াস্টেজ দিয়ে, পাইলাম মল্টোজ। মল্টোজ বিয়োজিত করছি ম্যালটেজ এনজাইম দিয়ে, পাচ্ছি কি? গ্লুকোজ। এইবার আসো, গ্লুকোজকে যখন আমরা বিয়োজিত করছি তখন জাইমেজ এনজাইম ব্যবহার করছি, কিন্তু খেয়াল করছো আমরা গ্লুকোজের মধ্যে কোনো পানি যোগ করি নাই। এর আগের দুইটাতে কিন্তু পানি যোগ করছি, অর্থাৎ স্টার্চ যোগ পানি, তারপর হচ্ছে মল্টোজ যোগ পানি, কিন্তু গ্লুকোজের মধ্যে কোনো পানি দেই নাই। কি তৈরি হয়েছে? ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড। আমরা 2 অণু গ্লুকোজ নিছি, দেখো কার্বন 6 দুগুণা 12। এখানে তুমি খেয়াল করে দেখো, এই যে 2টা কার্বন ইথানলে, তাহলে 2টা আর সামনে 4, 4 দুগুণা 8, 8 আর 4 কত? 12। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে বাম দিকে 6 দুগুণা 12, ডান দিকেও কিন্তু 12। তার মানে গ্লুকোজ বিয়োজিত হচ্ছে যে এনজাইম দিয়ে সেটা হচ্ছে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড। এই দেখো আমরা আমাদের বহু প্রতীক্ষিত আমাদের ইথানল পেয়ে গেছি। তাহলে আমরা 3টা ধাপের মাধ্যমে চাল, গম, আলু, ভুট্টা, বার্লি এই যে কোনো টাইপের খাদ্যশস্য থেকে অর্গানিক উপায়ে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অ্যালকোহল তৈরি করতে পারি, যেখানে স্টার্চ বিয়োজিত হয় ডায়াস্টেজ এনজাইম দিয়ে, পাই মল্টোজ, মল্টোজ বিয়োজিত হয় ম্যালটেজ এনজাইম দিয়ে, পাই গ্লুকোজ, গ্লুকোজ বিয়োজিত হয় জাইমেজ এনজাইম দিয়ে, পাই ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড। মনে রাখবো, প্রথম 2টা ধাপে স্টার্চের মধ্যে পানি যোগ করব এবং মল্টোজের মধ্যে পানি যোগ করব, কিন্তু গ্লুকোজের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় পানি যোগ করানো হয় নাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে হয় স্টার্চ থেকে কিভাবে ইথানল তৈরি করতে হবে সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো বাংলাদেশে কিভাবে অ্যালকোহল উৎপাদন করা হয়। বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে একটি কোম্পানি আছে যার নাম হচ্ছে কেরু অ্যান্ড কেরু কোম্পানি। এই কোম্পানি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি। আমি যতটুকু জানি, যশোরের পাশে চুয়াডাঙ্গা যে জেলা রয়েছে তার দর্শনায় প্রায় 3000 একর জায়গা জুড়ে এই রাষ্ট্রীয় মালিকানাধীন একটি কোম্পানি রয়েছে যার নাম কেরু অ্যান্ড কেরু কোম্পানি। সেইখানে কিভাবে কি থেকে আসলে অ্যালকোহল তৈরি করা হয় সেটা আমরা দেখব। মূলত এই চুয়াডাঙ্গায় যে বা দর্শনায় যে কেরু অ্যান্ড কেরু কোম্পানি রয়েছে, এই কোম্পানি হচ্ছে আখ থেকে
অ্যালকোহল তৈরি করে। তারা কিভাবে করে, আখকে যখন প্রসেস করে তখন চিনি উৎপন্ন হয় আর একটা লিকুইড গুড় যার নাম হচ্ছে মোলাসেস উৎপন্ন হয় এবং আখের ছোবড়া পাওয়া যায়। তো যাই হোক, ওখানে মূল প্রোডাক্ট চিনি আর চিনির বাই প্রোডাক্ট দুইটা, একটা হচ্ছে মোলাসেস আর একটা হচ্ছে আখের ছোবড়া। এই যে মোলাসেস থেকে আমাদের দেশে যে অ্যালকোহল তৈরি করা হয়, সেইটা বাংলাদেশের যে কোম্পানিগুলো অ্যালকোহল তৈরি করে তারা মোলাসেস থেকে তৈরি করে। কিভাবে এটা তৈরি করে সেটা জাস্ট জানার জন্য আমরা অনলাইন থেকে একটা ভিডিও কাট করে একটু দেখানোর চেষ্টা করছি, আর মূলত তোমাদের এই রাসায়নিক বিক্রিয়াটা আমরা এখানে দেখাবো। দেখতে পাচ্ছ এখানে আখ, এই সবাই নিশ্চয়ই চেনো আখ। এই আখকে প্রসেস করা হবে কিভাবে, দেখো সামান্য ধারণা পাবো। এই যেগুলো আখের ছোবড়া, হ্যাঁ, প্রসেস হচ্ছে, দেখো অনেকে আমরা চিটা গুড় বা মোলাসেস চিনি না। এই যে এই হচ্ছে লিকুইড গুড়, চিনির বাই প্রোডাক্ট হিসাবে এই মোলাসেস। এটা এই দেখো ফাইনালি যে অ্যালকোহল প্রোডাক্টটা বানাচ্ছে তারা অ্যালকোহল যেমন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহারের মাধ্যমে আমাদের উপকার হয়, তেমন অ্যালকোহলের অনেক ক্ষতিকর দিক আছে। দেখো এখানে লেখা আছে অ্যালকোহল পানে ক্যান্সার হতে পারে, অনিদ্রা হতে পারে, ফ্যাটি লিভার হতে পারে, অ্যালকোহলিক হেপাটাইটিস হতে পারে, কোলন ক্যান্সার হতে পারে, আর অনেক ধরনের রোগ হতে পারে অ্যালকোহলের জন্য। সো অপ্রয়োজনীয় অ্যালকোহল ব্যবহার করা এইটা আমাদের জন্য অনেক বেশি ক্ষতির কারণ হতে পারে। এছাড়াও আমরা অনেক কার্বোহাইড্রেট জাতীয় খাবারের মাধ্যমে কিন্তু অ্যালকোহল হিসাবে আমরা যে অ্যালকোহল খাই সেটা বাদ দিয়েও কার্বোহাইড্রেট জাতীয় খাবার অতিরিক্ত পরিমাণ খাওয়ার ফলে ফার্মেন্টেড হয়ে আমাদের লিভারে রোগ সৃষ্টি করতে পারে, সেটা এক ধরনের প্রবলেম তৈরি করতে পারে। সো এই আমাদের এই খাদ্য সম্পর্কেও সঠিক জ্ঞান সবার থাকা উচিত। বাংলাদেশে যেভাবে অ্যালকোহল উৎপাদন করা হয় সেটা আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখার চেষ্টা করলাম। এখন আমরা রাসায়নিক বিক্রিয়াটা দেখব। কিভাবে দেখবো, দেখো এই দেখতে পাচ্ছ তুমি কিছুক্ষণ আগেই মল্টোজ যেটাকে বলছিলা সেটাই দেখো এখন এখানে চিনি হিসাবে আমরা দেখতে পাচ্ছি, তাই না? যেটার রাসায়নিক নাম হচ্ছে সুক্রোজ। নিশ্চয়ই দেখতে পাচ্ছ চিনি, চিনির সংকেত কি দেখো, সুক্রোজ। চিনির অপর নাম কি সুক্রোজ, যেখানে আমরা বলছি C12H22O11। এই চিনি দেখতে পাচ্ছ, এই চিনির মধ্যে আমরা পানি যোগ করছি এবং আমরা যেই এনজাইম ব্যবহার করব চিনিকে বিয়োজিত করতে তার নাম হচ্ছে ইনভার্টেজ। তার নাম কি? ইনভার্টেজ। পাচ্ছি কি? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এবার এই গ্লুকোজ বিয়োজিত হচ্ছে যে এনজাইম দিয়ে তার নাম জাইমেজ। আমরা পাচ্ছি ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড। ইথানল এবং কি? কার্বন ডাইঅক্সাইড। তাহলে চিনি বা সুক্রোজ বিয়োজিত হচ্ছে যে এনজাইম ব্যবহার করে তার নাম হচ্ছে ইনভার্টেজ। পাচ্ছি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মিশ্রণকে বলা হয় ইনভার্ট চিনি। আর এর আগের বিক্রিয়াটা তো তুমি এর আগেই দেখলা, এর আগের প্রসেসেই দেখলা যে গ্লুকোজ বিয়োজিত হয় জাইমেজ এনজাইম দিয়ে, আমরা ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। অর্থাৎ বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আখ থেকে এই প্রসেসে ইথানল তৈরি করা হয়। এছাড়াও তোমাদের জানার জন্য বলতে পারি আমরা এই সুক্রোজ থেকে ইথানল তৈরির যে বিক্রিয়া, এই সুক্রোজ যে শুধু আখের মধ্যে থাকে তা না, আখের রস, খেজুরের রস, চিটা গুড় বা মোলাসেস, তারপর হচ্ছে তালের রস, হ্যাঁ, এই উদ্দীপকে যে কোনোটাই থাকতে পারে। আমি আবার বলছি, আখের রস, খেজুরের রস, তালের রস, চিটা গুড় বা মোলাসেস, এই জাতীয় যত পদার্থ আছে যার মধ্যে চিনি থাকে, সুগার থাকে, এই জাতীয় যে কোনো পদার্থ থেকে আমরা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ইথানল তৈরি করতে পারি। এই চিনি বিয়োজিত হয় ইনভার্টেজ এনজাইম দিয়ে, পাই ইনভার্ট চিনি। ইনভার্ট চিনি মানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মিশ্রণ। এইখান থেকে যে গ্লুকোজটা পাই তাকে আমরা বিয়োজিত করি বরাবরের মতো জাইমেজ এনজাইম দিয়ে এবং আমরা ইথানল পাই এবং কার্বন ডাইঅক্সাইড পাই। এই হচ্ছে আমাদের চিনি জাতীয় ফুড থেকে, খাবার থেকে, খাদ্যশস্য থেকে ইথানল তৈরির প্রক্রিয়া।
আমরা অ্যালকোহল প্রস্তুতি এবং অ্যালকোহলের ব্যবহার নিয়ে তোমাদেরকে যথেষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো অ্যালকোহল নিয়ে আমরা যেই লেকচার দেওয়ার চেষ্টা করেছি সেটি। সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা ভিনেগার নিয়ে আলোচনা করব, তা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।